এমন কোনো এক সময় যখন মহাচালক ব্যবহার করত মানুষ, সলতে আগুন দিয়ে গুলি করত। ম্যাচ চালক ব্যবহার করত মানুষ, সলতে আগুন দিয়ে গুলি করত। কিন্তু সেটা তো 1700 সালের কথা, কিংবা তারও আগে। একটু ভাবতেই একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম। আন্দাজ করেছি মোটাম্বর বয়স অন্তত 120 হবে। হয়তো তার বাবা তরুণ বয়সে আফ্রিকায় আসা একদল ইউরোপিয়ানদের দেখা পেয়েছিল। সম্ভবত পর্তুগিজ ছিল সেই অভিযাত্রীরা। হতে পারে তাদের একজন ছিল এক বয়স্ক যাজক, আর অন্য দুজন বাপ ছেলে। ওই অভিযাত্রীদের ভাগ্যে যা ঘটেছিল সেটা বংশ পরম্পরায় বঙ্গদের সর্দার বা প্রধান জাদুকর মনে রাখবে। এতে অস্বাভাবিক কিছু নেই। কোথায় আমাদের দেখা হয়েছিল মোটাম্ব? জিজ্ঞেস করলাম। এ দেশে না, বাদরদের বাবা, নিচু ঘরঘরে গলায় বলল মোটাম্ব। অনেক অনেক দূরে, পশ্চিমে কোথাও, যেখানে পানিতে ডুবে যায় সূর্য। সে অনেক অনেক কাল আগের কথা। সেদিনের পর থেকে আজ পর্যন্ত পঙ্গ শাসন করেছে 20 জন কালবি। তাদের কেউ কেউ শাসন করেছে অনেক বছর ধরে, কেউ বা অল্প কয়েক বছর। কতদিন তারা শাসন করেছে সেটা সব সময় নির্ভর করেছে আমার ভাই ওই ওখানের দেবতার ইচ্ছার উপর। কথা শেষে ভয়ঙ্করভাবে খলখল করে হেসে উঠল মোটাম্ব। কাঁধের উপর দিয়ে বুড়ো আঙুল তাক করে পাহাড়ি জঙ্গল দেখালো। হ্যাঁ, 20 জন শাসন করেছে। কেউ কেউ 30 বছরও শাসন করেছে, তবে কেউ 4 বছরের কম নয়। বিরাট একটা মিথ্যুক তুমি, মনে মনে বললাম। এক একজন কালবি 10 বছর করে শাসন করলেও বলতে হয় মোটাম্বর সঙ্গে আমাদের দেখা হয়েছিল 200 বছরেরও আগে। তোমাদের পোশাক তখন ভিন্ন ছিল। আবার শুরু করলো মোটাম্ব। তোমাদের দুজন মাথায় লোহার টুপি পরতে, কিন্তু ওই সাদা দাড়ি তখন দাড়িগোঁফ কামাতো। কামারদের সর্দারকে দিয়ে তামার পাতে তোমাদের একটা ছবি খোদাই করিয়ে রেখেছি আমি। আবার সিঙায় ফু দিল মোটাম্ব। আরেক মহিলা এলো এবার। কানে কানে কথা শুনে ফিরে গিয়ে কি যেন এনে দিল মোটাম্বর হাতে। ওটা আমাদের দিকে ছুঁড়ে দিল মোটাম্ব। জিনিসটা কাছ থেকে দেখলাম। তামা কিংবা ব্রোঞ্জের একটা পাত, অনেক বছর আগের বলে কালচে হয়ে গেছে। পেরেকের ফুটো দেখে বুঝলাম একসময় কোথাও টাঙানো হতো ওটা। পাতে খোদাই করা আছে লম্বা এক দাড়িওয়ালা লোকের প্রতিকৃতি। তার পাশে লোহার টুপি পরা বেটে মতো আরও দুজন। বিদঘুটে পোশাক তাদের সবার পরনে। বুট জুতোগুলোর নাক চৌকো। সবার হাতে ভারী ক্যালিবারের প্রকাণ্ড ম্যাচ লোক। একজনের হাতে আগুন ধরানো একটা সলতে। খেদাইটা দেখে খোদাইটা দেখে আর কিছু বোঝা গেল না। জিজ্ঞেস করলাম, কেন ওই দূরের দেশে থেকে এদেশে এসেছে মোটাম্ব? কারণ আমরা ভয় পেয়েছিলাম তোমাদের দেখা দেখি আরও সাদা মানুষ আসবে, প্রতিশোধ নেবে তোমাদের মৃত্যুর। আমি জানতাম ভাগ্য বদলানো যায় না, তাই নিষেধ করেছিলাম পালাতে। কিন্তু সে সময়ের কালবি এখানে আসবার সিদ্ধান্ত নেয়, কাজেই বেরিয়ে পড়লাম আমরা। অনেক পথ পার হয়ে হাজির হলাম এখানে। তারপর থেকে অনেক পুরুষ ধরে এখানেই আছে সবাই। দেবতারাও এসেছিল আমাদের সঙ্গে। এসেছিল জঙ্গলে যে থাকে আমার সেই ভাইও, তবে পথে তাকে দেখিনি আমরা। আমাদের আগেই এখানে পৌঁছে যায় সে। আমাদের সঙ্গে আসে পবিত্র ফুল দেবতা। ফুল দেবতার সাদা চামড়ার মাও সেই ছিল তোমাদেরই কারো বউ। কোনজনের সেটা জানি না। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলাম, শুনেছি জঙ্গলে যে থাকে সে দেবতা বন মানুষ। তাই যদি হয় তাহলে সে তোমার ভাই হয় কি করে? তোমরা সাদা মানুষেরা
বোকা, বোঝো না, কিন্তু আমরা কালোরা বুঝি, বলল মোটাম্ব। শুরুতে ওই বন মানুষ আমার ভাই কালুবিকে মেরে ফেলে। তখন আমার ভাইয়ের আত্মা বন মানুষের ভেতর ঢুকে যায়, তাকে দেবতা বানিয়ে দেয়। তারপর থেকে সব কজন কালবিকে খুন করেছে দেবতা, তাদের আত্মাও ঢুকে গেছে দেবতার ভেতরে। কালুবির দিকে তাকিয়ে টিটকারির হাসি হাসলো মোটাম্ব। ঠিক কিনা আঙুল হারানো এ সময়ের কালবি? উপর হয়ে পড়ে আছে কালবি, থরথর করে কাঁপছে। কাতর গোঙানি বের হলো তার গলা দিয়ে। কোনো জবাব দিল না। তাহলে আমি আগেই যা দেখেছিলাম সেভাবেই এসে হাজির হয়েছ তোমরা সবাই, বলল মোটাম্ব। জানতাম তোমরা আসবে, তোমরা এসেছো। এবার জানা যাবে সাদাদারি যা বলেছিল তা ঠিক কিনা। সত্যি তার দেবতা আমাদের দেবতার উপর প্রতিশোধ নেবে কিনা সেটা দেখা যাবে এবার। পারলে তোমরা প্রতিশোধ নিতে, কিন্তু আমরা যেটা ভয় পাই সেই লোহার নল এবার তোমাদের সঙ্গে নেই। আমার মাধ্যমে দেবতা বলে দিয়েছে, যখন তোমরা একটা লোহার নল নিয়ে আসবে তখন দেবতা মারা যাবে। আর আমি মোটাম্ব দেবতার মুখ, আমিও মারা যাব তখন। উপরে তোলা হবে পবিত্র ফুল। পবিত্র ফুলের মাকেও কেড়ে নেওয়া হবে আমাদের কাছ থেকে। বঙ্গরা ছড়িয়ে পড়বে, ভবঘুরে হয়ে যাবে, কৃতদাস হয়ে যাবে। দেবতা আরও বলেছে, যদি সাদা মানুষরা লোহার নল ছাড়া আসে তাহলে অনেক গোপন ঘটনা ঘটবে। জিজ্ঞেস করো না সেগুলো কি, কারণ সময় হলে নিজেরাই জানতে পারবে। ক্ষয়ে যাওয়া পঙ্গ জাতি তখন নতুন জীবন ফিরে পাবে, আবার শক্তিশালী হয়ে উঠবে। আর সেজন্যই তোমাদের আমরা আমন্ত্রণ করেছি, ভূতের দেশ থেকে আবার উঠে আসা সাদা মানুষেরা, কারণ তোমাদের মাধ্যমেই আবার শক্তিশালী হয়ে উঠব আমরা পঙ্গরা। হঠাৎ করেই ঘরঘরে গলায় কথা বলা থামিয়ে দিল মোটাম্ব। দুই কাঁধের ভেতর মাথা গুজে নীরবে বসে থাকলো বেশ কিছুক্ষণ। জলজলে চোখে তাকিয়ে থাকলো, যেন আমাদের অন্তর পড়ে নিচ্ছে। যদি সত্যি পড়তে পারে তাহলে আমার চিন্তাভাবনা জেনে খুশি হোক। মনে মনে প্রার্থনা না করে পারলাম না। ভয়, রাগ আর ক্ষোভের মিশ্র অনুভূতিতে অন্তর ভরে উঠল আমার। যদিও বিশ্রী এই আধা মানুষটার একটা কথাও আমি বিশ্বাস করি না আফ্রিকার মানুষদের এইসব জাদুবিদ্যা। তারপরে সত্যি এর কোনো অলৌকিক ক্ষমতা আছে কিনা ভেবে ভয় হলো। রীতিমতো আতঙ্ক বোধ করলাম মোটাম্বর উপস্থিতিতে। অন্তর থেকে বুঝতে পারছি আমাদের ক্ষতি করবে লোকটা, চরম কোনো ক্ষতি করবার জন্যে তৈরি হচ্ছে। হঠাৎ আবার কথা বলে উঠল মোটাম্ব। ওই ছোট হলুদ লোকটা কে? ওই বয়স্কটা যেটার মুখটা কঙ্কালের মুখের মতো। আঙুল তুলে হ্যান্সকে দেখালো সে। মাভবর পেছনে প্রায় আড়াল নিয়ে দাঁড়িয়ে আছে হ্যান্স। ওই যে, যাকে দেখে মনে হচ্ছে আমার ভাই দেবতার ছেলে হতে পারত সে। অত ছোট হয়েও অত বড় লাঠির কি দরকার তার? এবার হ্যান্সের বাঁশের লাঠির দিকে আঙুল তাক করলো মোটাম্ব। আমার মনে হচ্ছে ও পানি ভরা একটা হাঁড়ির মতোই চতুরতায় ভরা। মাভবর দিকে তাকালো এবার সে। আর ওই বড় কালো লোকটা, ওকে ভয় পাই না আমি। আমার জাদুর চেয়ে ওর জাদু দুর্বল, কিন্তু পিঠে ঝোলা নিয়ে দাঁড়ানো বিরাট লাঠিওয়ালা ছোটোখাটো বানরের মতো ওই হলদে লোকটাকে ভয় পাচ্ছি আমি। মনে হচ্ছে ওকে মেরে ফেলা দরকার। মোটাম্ব চুপ করে যাওয়ায় থমথমে একটা পরিবেশ তৈরি হলো। ভয়ে ঘাম ছুটে গেল আমার। বেচারা হটেনটটকে যদি ওই কুৎসিত ব্যাঙটা মেরে ফেলতে চায় তাহলে সেটা ঠেকাবো কি করে আমরা? কিন্তু আসন্ন সমূহ বিপদ বুঝে নিজের চাতুরি কাজে লাগালো হ্যান্স। কুকিয়ে উঠে বলল, ও মোটাম্ব, আমাকে মারবেন না, আমি একজন দূতের কাজের মানুষ। আপনি তো ভালো করেই জানেন সব দেশের সমস্ত দেবতা দূত বা দূতের কাজের মানুষকে হত্যা ঘৃণার চোখে দেখেন। যারা হত্যা করে তাদের উপর প্রতিশোধ নেন। দূত বা দূতের কাজের মানুষদের ব্যাপারে যা করার তা শুধু দেবতারাই করতে পারেন।
আপনি যদি আমাকে খুন করেন তাহলে আমি আপনাকে তাড়া করে ফিরব। রাতে আপনার কাঁধে বসে কানের কাছে বক বক করে ঘুমাতে দেব না, কথা থামাবো না আপনি মরার আগে। যদিও আপনার অনেক বয়স, তবুও শেষ পর্যন্ত তাহলে মরতেই হবে আপনাকে। কথা সত্যি, বলল মোটাম্ব। বলেছিলাম না ওর ভেতরটা চাতুরিতে ভরা। দূত বা দূতের কাজের মানুষকে যে বা যারা খুন করবে, সমস্ত দেবতার রোষানলে পড়ে যাবে তারা। এটা খলখল করে ভয়ঙ্করভাবে হাসল মোটাম্ব। শুধু দেবতারাই পারেন করতে। তাহলে যা করার তা পঙ্গর দেবতারাই ঠিক করুন। স্বস্তির শ্বাস গোপন করলাম। বলে চলল মোটাম্ব। বলো কালবি, কী কারণে তুমি এই সাদা মানুষদের আমার সঙ্গে, দেবতার মুখের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছ? আমি কি স্বপ্নে দেখেছি? ব্যাপারটা মাজিটুদের রাজার সঙ্গে একটা চুক্তি নিয়ে। ওঠো, উঠে বলো যা বলার। উঠে দাঁড়িয়ে কিভাবে কালবির আমন্ত্রণে শান্তি চুক্তি করবার জন্যে রাজা বাউসির তরফ থেকে এসেছি আমরা, বিনীতভাবে তা বিস্তারিত জানালো কালবি। বলল, কিভাবে মোটাম্বর অনুমতির জন্যে এখানে আসা হয়েছে খেয়াল করলাম। চুক্তির কোনো বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না মোটাম্ব। মনে হলো কালবির বক্তব্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে সে। কিন্তু কথা শেষ হতেই চোখ মেলল আবার। কোম্বার দিকে আঙুল তাক করে বলল, ওঠো ভবিষ্যতের কালবি। দাঁড়ালো কোম্বা। ঠান্ডা মাপা গলায় নিজের বক্তব্য জানালো। কথা শুনতে শুনতে আবার যেন ঘুমিয়ে পড়ল মোটাম্ব। শুধু কিভাবে আমাদের তল্লাশি করে দেখা হয়েছে, যে লোহার নল নেই, সেটা শুনবার সময় একবার চোখ মেলল। বিরাট মাথাটা দুলিয়ে লাল রঙের পাতলা জিভটা দিয়ে ঠোঁট চেটে প্রশংসা করল নীরবে। কোম্বার কথা শেষ হবার পর বলল, দেবতারা আমাকে বলেছেন পরিকল্পনাটা ভালো হয়েছে। নতুন রক্ত না পেলে পঙ্গর মানুষ মারা যাবে, কিন্তু শেষে কি ঘটবে সেটা শুধু দেবতারাই বলতে পারেন। থামলো মোটাম্ব, তারপর তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো, তোমার আর কিছু বলার আছে ভবিষ্যতের কালবি? হঠাৎ করেই দেবতা আমার মুখ দিয়ে আবার জিজ্ঞেস করাচ্ছেন, আরও কিছু কি বলার আছে তোমার? একটা ব্যাপার ও মোটাম্ব, অনেক চাঁদ আগে আমাদের বর্তমান কালবির আঙুল কামড়ে কেটে নিয়েছিলেন সাদা দেবতা। কালবি শুনেছিলেন ওষুধের ব্যাপারে জ্ঞান আছে এমন এক সাদা মানুষ ছুরি দিয়ে হাত পা কেটে ফেলতে পারে। মাজিটুদের ওখানে আছে সে, রোদের ধারে বাস করছে। কালবি একটা কেন নিয়ে সেখানে যান। তারপর ওখানে দাঁড়ানো দাড়িওয়ালা সাদা মানুষ ডগিটার সঙ্গে দেখা করেন। কালবি কী করেছেন দেখার জন্যে আরেকটা কেন নিয়ে পেছনে যাই আমি। কালবির কেন থেকে দূরে নলখাগড়ার জঙ্গলে আমাদের কেন লুকিয়ে রাখি আমি ও আমার লোকেরা। সাদা মানুষের ঘরের কাছে গিয়ে গোপনে নজর রাখি আমি। দেখি সাদা মানুষ কালবির আঙুল কেটে ফেলেছে। তারপর কালবি সাদা মানুষকে অনুরোধ করলো ধোয়া বের হওয়া লোহার নল দিয়ে পঙ্গদেশে আসতে, যাতে দেবতাকে মেরে ফেলা যায়। এ কথায় উপস্থিত পঙ্গদের মুখ দিয়ে বিস্ময়ের আওয়াজ বের হলো। উপুর হয়ে শুয়ে পড়ল কালবি, নিথর পড়ে থাকলো। শুধু মোটাম্বর চেহারায় বিস্ময়ের কোনো ছাপ দেখলাম না। বোধহয় ঘটনাটা সে আগেই জানতো। আর কিছু? কোম্বার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সে। হ্যাঁ, দেবতার মুখ। গতকাল রাতে সভার পরে মরার মতো কাপড়ে নিজেকে মুড়িয়ে কুটিরে গিয়ে সাদা মানুষদের সঙ্গে দেখা করেছে বর্তমান কালবি। আমিও ভেবেছিলাম এরকম কিছু উনি করতে পারেন, সে কারণে তৈরিও ছিলাম। তীক্ষ্ণ একটা বর্ষা দিয়ে বেড়ার এপাশে থেকে ওই কুটিরের দেয়ালে ফুটো করি আমি। তারপরে একটা নলখাগড়া ভরে দিই সেই ফুটোর মধ্যে। নলখাগড়ার আরেক মাথায় কান পেতে কথা শুনি। চালাক চালাক, প্রশংসার সুরে বিড়বিড় করলো হ্যান্স। আর আমি বোকা নলখাগড়ার তলায় খুঁজেছি। হ্যান্স, ভেবেছিলাম তুমি বুড়ো হয়েছ, কিন্তু এখনও দেখছি অনেক কিছু শেখার আছে তোমার। অনেক কথার মধ্যে আমি শুনি। কালকে রাতে কুটিরে আমাদের সঙ্গে কালবির যা যা কথা হয়েছে শীতল গলায় তার সবই গড়গড় করে বলে গেল কোম্বা।
মনে হলো যেন বরফে বরফে ঠোকাঠুকির আওয়াজ শুনছি। আমাদের রাজা কালবি, যাকে আমরা দেবতার সন্তান বলে জানি, তিনি সাদা মানুষদের সঙ্গে দেবতাকে মেরে ফেলার ব্যাপারে পরামর্শ করেন। কাজটা কিভাবে করা হবে সেটা আমি জানতে পারিনি। বদলে বদলে সাদা পবিত্র ফুলের পবিত্র ফুলের মা এবং তার মেয়েকে নিয়ে নেবে, শিকড় সহ উপরে তুলে নিয়ে যাবে পবিত্র ফুল। আমার আর কিছু বলার নেই। প্রভু মোটাম্ব নীরবতার মাঝে উপর হয়ে পড়ে থাকা কালবির দিকে চোখ গরম করে তাকিয়ে থাকলো মোটাম্ব। অনেকক্ষণ অপলক দেখলো সে পড়ে থাকা দেহটা। তারপর ভেঙে গেল থমথমে নীরবতা। মেঝে থেকে ঝটকা মেরে লাফিয়ে উঠে দাঁড়ালো কালবি। একটা বর্ষা ছিনিয়ে নিয়ে নিজেকে বিদ্ধ করতে চেষ্টা করলো। বর্ষার ফলা তার দেহ স্পর্শ করবার আগেই কেড়ে নেওয়া হলো ওটা। দাঁড়িয়ে থাকলো নিরস্ত্র কালবি। আবার নামলো নীরবতা। এবার নীরবতা ভাঙল মোটাম্বর গর্জনে। আহত বাফেলোর মতো গর্জন ছেড়ে উঠে দাঁড়ালো মোটাম্ব। ভাবতেও পারেনি কখনো বয়স্ক কারো ফুসফুস থেকে ওরকম জোরালো আওয়াজ বের হতে পারে। পুরো একটা মিনিট বিশাল গুহা গম গম করলো রাগান্বিত মোটাম্বর হুঙ্কারে। পুরোটা সময় উঠে দাঁড়ালো পঙ্গ যোদ্ধারা। তাদের বর্ষা ও মশাল তাক করে রাখলো কালবির দিকে। হতভাগ্য লোকটা তাদের সবার ক্রোধের লক্ষ্য। সাপের মতো হিসিস আওয়াজ বের হলো যোদ্ধাদের মুখ থেকে। দৃশ্যটা যেন দোজগের কোনো চিত্র। মধ্যমণি মোটাম্ব যেন স্বয়ং শয়তান। দুপাশে জ্বলছে আগুনের কুণ্ড। সেই আলোয় ব্যাঙের মতো সরু সরু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে কুৎসিত ফোলা শরীরের মোটাম্ব। গুহামুখের ওপাশ থেকে পানিতে প্রতিফলিত হয়ে আসছে বিকেলের রোদ। পর্বতের গায়ে জঙ্গলে খেলা করছে সূর্যের আলো। হতভাগ্য কালবির দিকে খানিকটা ঝুঁকে উত্তেজিত সাপের মতো হিসিস শব্দ করছে পঙ্গ যোদ্ধারা। গোটা ব্যাপারটা আমার কাছে দুঃস্বপ্নের মতো লাগলো। কতক্ষণ এভাবে কাটলো বলতে পারবো না। তারপর বিদঘুটে আকারের শিঙা তুলে বাজালো মোটাম্ব। দরজা চারটে দিয়ে ছুটে এলো লম্বা মেয়েগুলো। তারপর বুঝতে পারলো ডাকা হচ্ছে না তাদের। মাঝপথে থেমে দাঁড়িয়ে দৌড়বিদদের মতো ঝুঁকে অপেক্ষায় থাকলো তারা। শিঙার আওয়াজ মিলিয়ে যাওয়ার পর সব কিছুই যেন স্তব্ধ হয়ে গেল। শুধু পটপট করে আগুনে পুড়ল জ্বালানি কাঠ। সব শেষ বন্ধু কাপা গলায় ফিসফিস করে আমাকে বলল স্টিফেন, হ্যাঁ এবার মরতে হবে। নিচু গলায় জবাব দিলাম, তবে তার আগে শেষ লড়াই লড়বো আমরা। তৈরি হও, বর্ষা আছে আমাদের কাছে। পরস্পরের কাছে সরে এলাম আমরা। মোটাম্ব তীক্ষ্ণ গলায় বলে উঠল, অতীতের কালমি, তাহলে তুমি দেবতাকে খুন করার ষড়যন্ত্র করেছিলে। এই সাদা মানুষদের হাতে পবিত্র ফুল আর পবিত্র ফুলের মাকে তুলে দিতে চেয়েছিলে। ভালো, তোমরা সবাই যাবে, দেবতার সঙ্গে কথা বলবে, আর আমি এখানে থেকে দেখব, জানবো কে মরে, দেবতা নাকি তোমরা। নিয়ে যাও এদের। 16 দেবতা। গর্জন ছেড়ে আমাদের উপর ঝাড়িয়ে পড়ল বঙ্গযোদ্ধারা। মনে হলো যেন বর্ষা তুলে এক একজনকে শেষ করতে পারলো মাভব। কারণ যোদ্ধাদের একজন গুহার মেঝেতে পড়ে স্থির হয়ে যেতে দেখলাম। কিন্তু অন্যরা আমাদের তুলনায় অনেক ক্ষিপ্ত। আধ মিনিটের মধ্যে বন্দি হয়ে গেলাম সবাই। বর্ষাগুলো কিনে নেওয়া হলো আমাদের হাত থেকে। ছুঁড়ে ফেলা হলো আমাদের 6 জনকে ক্যানোর উপর। কালবিকেও হেসড়ে তোলা হলো। বেশ কয়েকজন যোদ্ধাসহ ক্যানোতে উঠল কোম্বা। সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো ক্যানো। মোটাম্বর মঞ্চের নিচ দিয়ে সরু খাল ধরে বাইরের স্থির পানিতে বেরিয়ে এলাম আমরা। ক্যানোটা গুহার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এমন সময় টুলে ঘুরে বসে কোম্বাকে চিৎকার করে নির্দেশ দিল মোটাম্ব, কালবি, আগের কালবি, ওই 3 জন সাদা মানুষ আর তাদের 3 চাকরকে জঙ্গলের ধারে ছেড়ে দিয়ে ফিরে আসবে। তারপর চলে যাবে। যা ঘটবে সেটা আমি একা দেখব। সব যখন শেষ হবে আবার তোমাকে ডাকবো আমি। মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল কোম্বা। তারপর তার ইশারায় 2 জন যোদ্ধা বৈঠা চালাতে শুরু করলো। গুহার মুখের কাছ থেকে সরে ওপারের পর্বতের ঢালে জঙ্গলের দিকে ধীরে ধীরে এগিয়ে চলল। কেন খেয়াল করলাম
পানিটা একেবারে কালির মতো কুচকুচে কালো, কারণ সম্ভবত দুটো: এক, পানির গভীরতা; দুই, এক পাশে আকাশ ছোঁয়া টিলা ও আরেক পাশে বড় গাছের গাঢ় ছায়া। আরও খেয়াল করলাম পানির দুতীরে বিরাট সব কুমিরের আস্তানা, কাঠের গুঁড়ির মতো স্থির পড়ে আছে ওগুলো। সামান্য দূরে পানি যেখানে অপ্রশস্ত, সেখানে পানির নিচে থেকে রুক্ষ এবড়োখেবড়ো কী সব যেন মাথা তুলে আছে। মনে হলো অনেকগুলো বড় গাছ পড়েছে ওখানে, কিংবা ফেলা হয়েছে। এই মহাবিপদের মধ্যেও বাবেম্বার কথাগুলো মনে পড়ল। বাবেম্বা বলেছিল কিশোর বয়সে এই রোদ থেকে ক্যানোতে করে বেরিয়ে গিয়েছিল সে। বুঝতে পারলাম এখন হলে হলে বের হতে পারত না, ওই গাছের তৈরি বাঁধের কারণে। মিনিট কয়েক বৈঠা বাওয়ার পর ওদিকের তীরে পৌঁছে গেল কেন। জায়গাটা গুহার মুখ থেকে 200 গজের বেশি দূরে হবে না। খসখসে আওয়াজ করে পাড়ের উপর খানিকটা উঠে থামলো কেনর সামনের অংশ। ওটার কারণে বিরক্ত হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হলো বিরাট একটা কুমির। নামুন সাদা সর্দাররা, নামুন। অত্যন্ত ভদ্রতার সঙ্গে বলল কোম্বা। যান, দেবতার সঙ্গে দেখা করুন গিয়ে। কোনো সন্দেহ নেই উনি আপনাদের জন্যই অপেক্ষায় আছেন। আমাদের আর দেখা হবে না কখনো, কাজেই বিদায়। আপনারা জ্ঞানী আর আমি বোকা মানুষ, তারপরও আমার পরামর্শ শুনে রাখুন। আবার যদি কখনো পৃথিবীতে ফিরে আসেন তাহলে আমার পরামর্শ শুনে চলবেন। যদি আপনাদের কোনো দেবতা থাকে তাহলে তারই বন্দনা করবেন। আমাদের দেবতাদের ব্যাপারে নাক গলাবেন না কখনো। বিদায়। তীব্র ঘৃণা বোধ করলাম কোম্বার প্রতি। এমনকি মোটাম্বকেও কোম্বার তুলনায় স্বর্গের কোনো দেবতা বলে মনে হলো। ইচ্ছে দিয়ে যদি মানুষ খুন করা যেত, খুন হয়ে যেত কোম্বা। যোদ্ধাদের বর্ষার খোঁচা খেয়ে তীরের পিচ্ছিল কাদায় নামতে হলো আমাদেরকে। আগে নামলো ব্রাদার জন, মুখে হাসি। ওই পরিস্থিতিতে তার হাসিটাকে নির্বোধের হাসি বলে মনে হলো আমার। সবার শেষে নামলো ভাগ্য বিড়ম্বিত কালবি। কোম্বা জোর করে না নামালে কিছুতেই নামতো না সে। তবে নামবার পর মনে হলো যেন মানসিক শক্তি কিছুটা হলেও ফিরে পেল লোকটা। কারণ ফিরে দাঁড়িয়ে কোম্বাকে বলল, মনে রেখো কালবি, একদিন আমার মতো একই পরিণতি হবে তোমারও। দেবতা তার সেবকদের প্রতি সবসময় অসন্তুষ্ট হয়ে ওঠে। আজ হোক, আগামী বছর হোক, বা তারপরের বছর, তোমাকেও মরতে হবে। কেনটা পিছিয়ে যাচ্ছে? কোম্বা টিটকারির সুরে বলল, তাহলে অতীতের কালবি, দেবতার কাছে প্রার্থনা করো যেন পরে মারা যেন পরে মারা যাই আমি। দেবতা যখন তোমার হাড়গোড় ভাঙবেন তখন প্রার্থনা করো আমার জন্যে। আমাদের চোখের সামনে দূরে চলে যাচ্ছে কেনটা। তাকিয়ে তাকিয়ে দেখলাম আমরা। বুদ্ধর মতো বলল স্টিফেন, শেষ পর্যন্ত পৌঁছে গেছি আমরা অ্যালান। বলতে গেলে কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই চলে এসেছি। পিচ্ছিল কাদার মধ্যে প্রায় নাচতে লাগলো স্টিফেন। মাথার টুপি আকাশে ছুড়ে দিল আনন্দে। আমি শুধু কোনো মতে বললাম, উন্মাদ, বড্ড উন্মাদ। কালবিকে জিজ্ঞেস করলাম, তাদের দেবতা কোথায়? সবখানে আছে, জবাব দিল সে। কাপা হাতে আঙুল তুলে দেখালো সূর্যের আলোয় রাঙা জঙ্গল। হয়তো ওই গাছের পেছনে, হয়তো ওটার পেছনে, হয়তো বা অনেক দূরে। তবে সকালের আগেই আমরা জানবো সে কোথায়। কি করব আমরা? জিজ্ঞেস করলাম। মরব, জবাব দিল গদিচ্যুত কালবি। মরতে চাইলে মরো তুমি গাধা, তাকে বললাম। কিন্তু আমরা মরতে চাই না। এমন কোথাও আমাদের নিয়ে চলো যেখানে ওই দেবতার আক্রমণ থেকে নিরাপদ থাকা যাবে। সর্দার, দেবতার হাত থেকে কেউ নিরাপদে থাকতে পারে না, বিশেষ করে দেবতার বাড়ি এলে। ঘন ঘন মাথা নাড়ল কালবি। যাবার কোনো জায়গা নেই, আর গাছগুলো এত বড় যে বেয়ে ওঠা যায় না। তাকিয়ে দেখলাম সত্যি অত মোটা গাছ বেয়ে ওঠা যাবে না। নিচের 50-60 ফুটের মধ্যে ওগুলোর একটা ডালও নেই। তাছাড়া এদের দেবতা যদি মন মানুষ হয়ে থাকে তাহলে আমাদের চেয়ে ঢের ভালো চড়তে পারবে গাছে। অনিশ্চিত পায়ে তীর ছেড়ে রওনা হলো কালবি। জানতে চাইলাম কোথায় যাচ্ছে। কবরস্থানে, জবাব দিল লোকটা।
ওখানে হাড়গোড়ের মধ্যে ছোট ছোট বর্ষা আছে। কথাটা মনোযোগ কাড়ল। আমাদের কাছে ছুরি ছাড়া আর কিছুই নেই, কাজেই অস্ত্র হিসেবে বর্ষাকে হেলা করব কেন? কালবিকে পথ দেখাতে বললাম। ঢাল বেয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগোলাম আমরা। রাত ঘনিয়ে আসছে। জঙ্গলের ভেতরে আলো আঁধারি যেন কুয়াশার চাদরে মুড়িয়ে দিচ্ছে কেউ চারপাশে। 300-400 ফুট হাঁটবার পর পরিষ্কার একটা জায়গায় পৌঁছলাম। দানব গাছগুলো এখানে ভেঙে পড়েছিল অনেক বছর আগে, নতুন করে গাছ জন্মায়নি। মাটিতে লোহা কাঠের তৈরি মজবুত কিছু বাক্স দেখতে পেলাম। প্রতিটা বাক্সের উপর একটা করে ভাঙাচোরা করটি। কোম্বা আমার জন্যে বাক্স তৈরি করে রেখেছে। নতুন একটা ঢাকনি খোলা বাক্স দেখালো কালবে। অনেক চিন্তা করে ও তোমার জন্যে। তাকে বললাম, এবার অন্ধকার নামার আগেই বর্ষা কোথায় আছে সেটা দেখাও। নতুন একটা বক্সের সামনে চলে গেল লোকটা। ইশারায় জানালো ঢাকনা তুলতে হবে। ভয় পাচ্ছে বলে নিজে তুলল না। দুটো হাতে ঢাকনা সরালাম। দেখলাম বাক্সের ভেতরে শুধু বিচ্ছিন্ন হাড়গোড়। সবগুলোকে আলাদা করে কি দিয়ে যেন মুড়ে রাখা হয়েছে। ওগুলোর সঙ্গে আছে কয়েকটা বাটি। বাটিগুলোতে মনে হলো সোনার গুঁড়ো রাখা। বাক্সে আরও পেলাম ভালো দুটো বর্ষা। তামার তৈরি বলে জং ধরতে পারেনি। ওগুলো দেয়া হয়েছে মরণপুরীতে যাবার সময় মৃতদের ব্যবহারের জন্যে। এবার বাক্সগুলো খুলে কাটো বর্ষা সংগ্রহ করে নিলাম আমরা সবাই। যে জন্তুর বিরুদ্ধে লড়তে যাচ্ছি সেটার বিরুদ্ধে বর্ষা কিছুই না বলতে বাধ্য হলাম। মনের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা নেই আমার। ঠিক করলাম কাউকে ব্যথা আশা দেব না। সত্যি বড় নগণ্য জিনিস। খুশি খুশি গলায় বলল হ্যান্স, ভাগ্যিস আমার কাছে এর চেয়ে ঢের ভালো কিছু আছে। হ্যান্সের দিকে তাকিয়ে থাকলাম। অন্যরাও অবাক হয়ে তাকালো। কি বলতে চাও? দাগলা সাপ জিজ্ঞেস করলো মাধব। না বলে পারলাম না। কি বলতে চাও? শয়তান শতখানেক গাধার বাপ। এখন কি গল্পের সময়? আমাদের মাঝে একটা জোকার আছে, সেটাই তো যথেষ্ট। তাকালাম স্টিফেনের দিকে। মানে বাস? বিস্ময় সুরে বলল হ্যান্স, আপনি জানেন না সঙ্গে করে এনটম্বি নামের ছোট রাইফেলটা আমি নিয়ে এসেছি? বলিনি কারণ আমি তো ভেবেছিলাম আপনি জানেন। আরেকটা কারণে বলিনি, যদি আপনি নাই জেনে থাকেন তাহলে না জানাই ভালো। কারণ আপনি যদি জানতেন তাহলে হয়তো ওই হিংস্র পঙ্গগুলো জেনে যেত। আর ওরা যদি জানতো তাহলে। বেরাদার জন কপালে টোকা দিল। উন্মাদ, বেচারা উন্মাদ হয়ে গেছে। আহা বেচারা, এরকম পরিস্থিতিতে ব্যাপারটা খুব খারাপ হয়ে গেল। আবার তাকালাম হ্যান্সের দিকে। ব্রাদার জনের সঙ্গে আমিও একমত, কিন্তু দেখে মোটেও সিটগ্রস্ত মনে হলো না হ্যান্সকে। ওকে দেখালো শিয়ালের চেয়েও চতুর কোনো জানোয়ারের মতো। হ্যান্স, ওকে বললাম, বলো রাইফেলটা কোথায়? না হলে ঘুষি মেরে তোমাকে ফেলে দেব আমি। মা বাবা তোমাকে ধরে পেটাবে। কোথায় বাস? আপনার চোখের সামনে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। হতাশ হয়ে বললাম, ঠিকই বলেছেন জন, পাগল হয়ে গেছে বেচারা। হ্যান্সকে ধরে ঘন ঘন ঝাঁকাতে শুরু করলো স্টিফেন। সারুন বাস, নইলে রাইফেলটার ক্ষতি হতে পারে, বলল হ্যান্স। ওকে ছেড়ে দিল বিস্মিত স্টিফেন। এবার ওর বাঁশের লাঠির শেষ মাথায় কী যেন করলো হ্যান্স। তারপর লাঠিটা ধীরে ধীরে উল্টালো। পিছলে বেরিয়ে এলো গ্রিজ মাখানো কাপড় দিয়ে মোড়া একটা রাইফেলের নল। এত খুশি হলাম যে আর একটু হলেই হ্যান্সের দুর্গন্ধযুক্ত কোঁচকানো গালে পটাপট চুমো দিতাম। কুদোটা হ্যান্স? উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম। কুদো ছাড়া তো রাইফেল কোনো কাজে আসবে না। হ্যান্স হাসতে হাসতে বলল, ও বাস বাস, এতদিন আপনার সঙ্গে আছি, আপনার কি মনে হয় কথাটা আমি জানি না? পিঠ থেকে ঝোলাটা নামালো ও কম্বলের মোড়ক খুলে তামাকের সেই বিশাল স্তূপ বের করলো। মাজেটুদের দেশের সীমান্ত থেকে রওনা হবার সময় আমরা এবং কোম্বার মনোযোগ আকৃষ্ট করেছিল জিনিসটা। তামাকের স্তূপ ফাঁক করতেই বেরিয়ে এলো রাইফেলের কুদো। হ্যান্স, তোমার যা ওজন, সেই ওজনের সোনার মতো দামি তুমি। না বলে পারলাম না। ঠিক বাস, কিন্তু আগে আপনি এ কথা কখনো বলেননি। রাইফেলটা জোড়া লাগিয়ে ফেললো হ্যান্স।
তারপর মাহবুবর দিকে ফিরে বলল, এবার শুনি রাজা বাউসির দেয়া বিছানায় কার ঘুমানো উচিত? আমার মনে হয় বিরাট বোকা মাহবুবটার ঘুমানো উচিত। একটা রাইফেলও তুমি নিয়ে আসনি। তুমি যদি জাদুকরের জও হতে তাহলে আমাদের ব্যবহার করতে হবে ভেবে জাদু করে রাইফেলগুলো আগেই পাঠিয়ে দিতে এখানে। আর কখনো আমাকে নিয়ে হাসবে মাথা মোটা জুলু? না। অত্যন্ত ভদ্রতার সঙ্গে জবাব দিল মাধব। প্রশংসা তোমাকে করতেই হয়, দাগলা সাপ উপাধি তোমাকে দিতেই হবে। তারপরও বলল হ্যান্স, আমার ওজনের সমান সোনার দাম আসলে নেই আমার, অর্ধেক সোনার দামটাই শুধু আছে। কারণ বাস, বারুদ আর গুলি অনেক থাকলেও গুলির খোসাগুলোর বেশিরভাগই পড়ে গেছে আমার কোটের পকেটের ফুটো দিয়ে। আপনার মনে নেই বাস, আমি বলেছিলাম চমক হারিয়েছি তিনটা আর এই নিপলের একটা, মোট চারটে খোসা শুধু আছে। তাহলে বাস, ইনটম্বি এখন তৈরি। সাদা শয়তান যখন আসবে ওটার চোখে গুলি করতে পারবেন আপনি, গুলি করতে পারবেন 100 গজ দূর দূর থেকেও। অন্য সব সাদা শয়তানের কাছে দোজকে পাঠিয়ে দিতে পারবেন ওটাকেও। আপনার বুড়ো বাবা খুশি হবেন তাকে ওখানে দেখে। রাইফেলটা থাপ কক করে আমার হাতে দিল হ্যান্স। ঈশ্বরকে ধন্যবাদ, কারণ এই হটেনটটকে উনি শিখিয়েছেন কিভাবে আমাদের বাঁচাতে হবে, বলল ব্রাদার জন। আপত্তি করল হ্যান্স, না বাস জন, ঈশ্বর আমাকে শেখায়নি, যা শেখার আমি নিজেই একা একা শিখেছি। থাক ও কথা, অন্ধকার নামছে, আমাদের বোধহয় আগুন জ্বালানো উচিত। রাইফেলের কথা ভুলে জ্বালানি কাঠ খুঁজতে শুরু করলো হ্যান্স। হ্যান্স পেছন থেকে বলল স্টিফেন, যদি কখনো এখান থেকে মুক্তি পাই তাহলে 500 পাউন্ড দেব তোমাকে। আমি না দিতে পারলেও আমার বুড়ো বাবা দেবে। ধন্যবাদ বাস, ধন্যবাদ, বলল বিনীত হ্যান্স, কিন্তু টাকার বদলে আমি বরং 1 ফোঁটা ব্র্যান্ডি পেলেই এখন খুশি হতাম বেশি। আর কোনো কাঠ তো দেখছি না। হ্যান্সের কথাই ঠিক। কবরস্থানের খোলা জমির বাইরে বেশ কিছু প্রকাণ্ড গুঁড়ি পড়ে আছে, কিন্তু ওগুলো এত বড় এবং ভারী যে নাড়ানো যাবে না, কাটাও যাবে না। তাছাড়া জঙ্গলের অন্য সব কিছুর মতোই ওগুলো সবই কুয়াশা ভেজা, আগুন ধরানো অসম্ভব। অন্ধকার চারপাশ থেকে ঘিরে ধরল আমাদের, তবে পুরো আধার হলো না চাঁদ ওঠায়। একটু পর অবশ্য মেঘে ঢেকে গেল চাঁদ। মনে হলো বিশাল গাছগুলো যেন সমস্ত আলো শুষে নিল। কবরস্থানের মাঝখানে পরস্পরের দিকে পিঠ দিয়ে গা ঘেঁষে বসে থাকলাম আমরা। কম্বল বের করে গায়ে দিলাম কুয়াশা আর শীতের হাত থেকে বাঁচতে। বিটল ছিল আমাদের সঙ্গে, সেটা চিবালাম খানিকটা করে। ভুট্টার দানা নিয়ে এসেছিল জেরি, কেনতে ওকে ছুঁড়ে ফেলার সময়ও ব্যাগটা হাতছাড়া করেনি, কাজেই ভুট্টার দানাও খিদে দূর করতে কাজে দিল। আমাদের কাছে 1 ফ্লাস্ক মদও আছে। খাওয়া শেষ হতে না হতেই রাতের প্রথম ঘটনাটা ঘটল। বহুদূরের জঙ্গলে ধ্বনিত প্রতিধ্বনিত হলো ভয়ঙ্কর একটা গা কাঁপানো গর্জন। তারপর পরই যেন গম্ভীর সুরে বেজে উঠল দমাদম ওরকম গর্জন আগে কখনো শুনিনি আমরা কেউ। সিংহ বা অন্য কোনো জন্তুর গর্জনের সঙ্গে মিল নেই সেই ভয়াবহ গর্জনের। কি ওটা? জিজ্ঞেস করলাম। দেবতা, কাতর গলায় বলল কালবি। চাঁদের কাছে প্রার্থনা করছে। চাঁদের সাথে সাথে দেবতাও জেগে ওঠে। কিছু বললাম না, ভাবলাম গুলি 4টের কথা। ওই কটাই মাত্র আছে আমাদের সঙ্গে। কোনো প্রলোভনে নষ্ট করা যাবে না ওগুলোর একটাও। তিক্ত একটা অনুভূতি হলো, হ্যান্স যদি আমার দেয়া নতুন ওয়েস্ট কোট পরতো ওই পুরানো পচা ওয়েস্ট কোটের বদলে, তাহলে আজ পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। আর কোনো গর্জন শোনা গেল না। ব্রাদার জন কালবিকে জিজ্ঞেস করলো, পবিত্র ফুলের মাথা কোথায় থাকে? পূবে, ওদিকে সর্দার, নিরাসক্ত গলায় জবাব দিল কালবি। দিনের 4 ভাগের 1 ভাগ সময় পাহাড় বেয়ে উঠলে যাওয়া যায় ওখানে। গাছের গায়ে দাগ কেটে চিহ্ন দেওয়া আছে পথটায়। পথের শেষ মাথায় দেবতার বাগান।
পেরিয়ে পাহাড়ের উপরে আছে আরও পানি। সেই পানির মাঝখানে আছে একটা দ্বীপ। তীরে ঝোপের মধ্যে লুকানো থাকে একটা কেন, ওটা নিয়ে দ্বীপে যাওয়া যায়। পবিত্র ফুলের মা সেখানেই থাকেন। সন্তুষ্ট হতে পারল না ব্রাদার জন, বলল, কালকে সকালে কালবি যেন পথটা দেখিয়ে দেয় আমাদেরকে। মনে হয় না কখনো আমি ওই রাস্তা দেখাতে পারবো। ঘুমিয়ে উঠল বিধ্বস্ত কালবি। ঠিক তখনই আগের চেয়ে অনেক কাছ থেকে ভেসে এলো দেবতার হুঙ্কার। কালবির হতাশা এত চরমে উঠল, সে জানে ব্রাদার জন অন্য একটা বিশ্বাসের পুরোহিত। কাজেই জানতে চাইল মৃত্যুর পর সত্যিই অন্য কোনো জীবন আছে কিনা। তাকে ধর্মীয় ব্যাখ্যা শোনাতে শুরু করলো ব্রাদার জন। খুব কাছেই ভারী কোনো গম্ভীর দামামা বেজে উঠল। এবার গর্জন করলো না দেবতা, শুধুই এক নাগারে দামামা বাজিয়ে চলল। মনে হলো মিলিটারিদের ড্রাম বাজানো হচ্ছে। আওয়াজটা অন্তত ওরকমই। এই নির্জন অন্ধকার গহীন অরণ্যে ভাঙা করটিগুলোর কাছাকাছি বসে ওই দামামা মনের উপর ভীষণ চাপ ফেললো আমাদের। থেমে গেল দামামা। একটু সামলে নিয়ে আবার ধর্মীয় ব্যাখ্যায় মন দিল ব্রাদার জন। এ সময় চাঁদটা ঢেকে গেল বৃষ্টির ঘন মেঘে। চারপাশে নামলো নিকষ কালো অন্ধকার। ব্রাদার জন তখন ব্যাখ্যা করছে, কালবি আসলে কালবি নয়, সে আসলে অবিনশ্বর একটা আত্মা। লোকটা ব্রাদার জনের কথা বুঝলো কিনা জানি না, কিন্তু আমি দেখলাম অন্য কিছু। ভয়ঙ্কর একটা ছায়া, ওটাকে আর কোনোভাবে বর্ণনা করতে পারবো না। কালোর চেয়েও যেন কালো। খোলা জমির সীমানা থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে আমাদের দিকে। পর মুহূর্তে আমার খুব কাছেই দস্তাদস্তির আওয়াজ হলো। অস্পষ্ট চিৎকার করলো কে যেন। ছায়াটা যেদিক থেকে এসেছিল সেদিকেই আবার ছুটে ফিরে যাচ্ছে দেখলাম। কি হলো জিজ্ঞেস করলাম। ম্যাচ জ্বালো, বলল ব্রাদার জন। মনে হয় কি যেন ঘটেছে। কাঠি জ্বালালাম। বাতাস না থাকায় স্থির হয়ে জ্বলল আগুনটা। সেই আলোয় দলের সবাইকে দেখলাম। প্রত্যেকের চেহারায় উদ্বেগ, উৎকণ্ঠার ছাপ। তারপর দেখতে পেলাম কালবিকে। মাটি থেকে উঠছে রক্তাক্ত, ডান বাহু নাড়ছে বারবার। কবজি থেকে হাতটা নেই। দেবতা দেখা করে আমার হাত কেটে নিয়ে গেছে। গোঙাতে গোঙাতে বলল কালবি। কেউ কোনো কথা বলল না। কথা বলবার অবস্থায় নেই কেউ। ম্যাচের কাঠির আলোয় কালবির বাহুর শেষ প্রান্ত কোনো রকমে ব্যান্ডেজ করে দিলাম আমরা। তারপর আবার বসলাম সতর্ক নজর রাখতে। চাঁদের নিচ দিয়ে ঘন মেঘ ভেসে যাওয়ায় অন্ধকার আরও গাঢ় হলো। গভীর জঙ্গলের থমথমে নিস্তব্ধতার মাঝে নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দ, মশাদের গুঞ্জন, দূরে কুমিরদের পানিতে ঝাঁপিয়ে পড়বার ছলাৎ ছলাৎ আওয়াজ আর আহত লোকটার চাপা গোঙানি শুধু শুনতে পেলাম আমরা। আন্দাজ আধ ঘন্টা পর দেখতে পেলাম বলেই আমার ধারণা, সেই গাঢ় ছায়াটা আবার ছুটে আসছে আমাদের দিকে। ঠিক যেন ইঁদুরের উপর ছো দিতে নেমে আসা কোনো বাজ পাখি। আমার বাম পাশে আবার ধস্তাধস্তির শব্দ হলো। ওদিকে হাঁসের পরেই বসে আছে কালবি। প্রলম্বিত একটা আত্মচিৎকার শুনলাম। রাজাকে নিয়ে গেল, ফিসফিস করে বলল হ্যান্স। মনে হলো যেন বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। কালবি যেখানে ছিল সেখানে একটা গর্ত ছাড়া আর কিছু নেই এখন। হঠাৎ করেই মেঘের আড়াল ছেড়ে বেরিয়ে এলো চাঁদ। ফ্যাকাশে আলোয় খোলা জমির কিনারায় আমাদের থেকে আন্দাজ 30 গজ দূরে দেখলাম ঈশ্বর। সে দৃশ্য কিভাবে বর্ণনা করব। মনে হলো স্বয়ং শয়তান কোনো দুর্ভাগাকে ছিঁড়ে খুঁড়ে নরকে পাঠাচ্ছে। অনেকটা মানুষের মতো আকৃতির বিশাল একটা ধূসর কালো জন্তু দুহাতে ধরে আছে কালবিকে। কালবির মাথাটা চলে গেছে ওটার মুখের ভিতর। বিরাট দুটো হাতে ব্যস্ত হয়ে এখন হতভাগ্য শিকারের শরীরটা টুকরো টুকরো করছে সে। মনে হলো মারা গেছে কালবি। যদিও দেখলাম শূন্যে ঝুলন্ত তার পা দুটো এখনও দুর্বলভাবে নড়ছে। জন্তুটার মাথাটা বুকের চেয়ে স্পষ্ট দেখা যাওয়ায় লাফিয়ে উঠে দাঁড়িয়ে রাইফেল তাক করলাম ওটার মাথায়। তবে নির্ভুল লক্ষ্যে গুলি করা সম্ভব কিনা তা প্রশ্ন সাপেক্ষ, কারণ নলের মাছি দেখতে পেলাম না। টিপে দিলাম ট্রিগার। হয় খোসা নয়তো বারুদ ভেজা ভেজা হয়ে গেছে এই আবহাওয়ায়। ফলে গুলিটা হতে
দু এক মুহূর্ত দেরি হলো। এটু ওই ওটুকু সময়ে ওই শয়তানটা দেখে ফেললো আমাকে, অথবা হয়তো দেখলো রাইফেলের নলে আগুনের ঝিলিক, ফলে কালবিকে হাত থেকে ফেলে দিল। ওটা মনে হলো কোনো অদৃশ্য শক্তি ওটাকে বলে দিয়েছে কি ঘটতে যাচ্ছে। মানুষের উড়োর মতো মোটা, অস্বাভাবিক দীর্ঘ। ডান হাতটা তুলে ওটা মাথা ঢাক ওটা মাথা ঢাকতে তুললো ওটা মাথা ঢাকতে। ঠিক তখনই গুলি ওগরালো রাইফেল। লক্ষ্যে বুলেট আঘাত করবার আওয়াজ শুনতে পেলাম। আগুনের ঝিলিকে দেখতে পেলাম ঝটকা খেয়ে নিচে নেমে গেল হাতটা। সঙ্গে সঙ্গে জঙ্গল কাঁপিয়ে দফায় দফায় শুরু হলো ভয়ঙ্কর গর্জন। প্রতিটা গর্জনের শেষে আহত কুকুরের মতো চিৎকার করে উঠল জন্তুটা। গুলি লাগাতে পেরেছেন বাস, বলল হাঞ্জ। ওটা ভূত নয়। গুলির আঘাতটা পছন্দ করেনি মনে হচ্ছে, তবে এখনও বেঁচে আছে। কাছে এসো, দ্রুত বললাম ওকে। বর্ষা তাক করো, আমি রাইফেলে গুলি ভরব। ভয় পেলাম বিকট জন্তুটা আমাদের দিকে তেড়ে আসবে, কিন্তু এলো না। ওটা অদৃশ্য হলো জঙ্গলে। বাকি রাত জেগে থাকলাম সতর্ক পাহারায়, তবে ওটাকে আর দেখতে পেলাম না। ওটার কোনো গর্জনও শুনতে পেলাম না। মনে মনে আশা করলাম হয়তো গুলিটা এমন কোথাও আঘাত করেছে যে মারা গেছে বিশাল বন মানুষটা। অনেক পরে মনে হলো যেন কয়েক সপ্তাহ পর শেষ পর্যন্ত ভোর হলো। ধূসর কুয়াশায় বসে ভিজে সাদা হয়ে গিয়েছি ততক্ষণে আমরা শীতে কাঁপছি। তবে স্টিফেন ব্যতিক্রম। মাহবুবর কাঁধে মাথা হেলিয়ে দিয়ে আরামে ঘুমিয়ে আছে সে। ঘুম ভাঙানোর বিরাট হাই তুলে মন্তব্য করলো, ফলাফল দেখে সব কিছু বিচার করবে। অ্যালান, এই আমাকে দেখো, একদম তরচাদা। আর তোমাদের দেখে মনে হচ্ছে 12 জন মহিলার সঙ্গে নাচতে হয়েছে সারা রাত। কালবিকে উঠিয়ে এনেছো? একটু পরে কুয়াশা খানিকটা হালকা হবার পর এক সারিতে আমরা গেলাম কালুবেকে উঠিয়ে আনতে। যা দেখলাম তা বর্ণনা করব না, শুধু এটুকু বলবো, রাখাল বালকের প্রতি ভয়ানক নিষ্ঠুর আচরণ করবার পরেও লোকটার জন্যে করুণা হলো আমার। তারপরও বলতে হয়, ভয় থেকে মুক্তি পেয়েছে সে। দূরদর্শী কোম্বার রেখে যাওয়া নতুন বাক্সের ভেতরে তাকে ভরলাম আমরা। ব্রাদার জন ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলো। শেষকৃত সমাপনের পর আলোচনা সারলাম। তারপর দমে যাওয়া মন নিয়ে রওনা হলাম আমরা পবিত্র ফুলের মাতার বাসস্থানের খোঁজে। পথ চলার শুরুটা সহজেই হলো, কারণ খোলা জমি থেকে অস্পষ্ট একটা পথ উঠে গেছে পর্বতের দিকে। কিন্তু পরে জঙ্গলের ঘনত্ব বেড়ে যাওয়ায় হাঁটা কষ্টকর হয়ে দাঁড়ালো। কপাল ভালো যে লতাপাতা খুব কমই জন্মেছে জঙ্গলে। অনেক উপরে পাতার ঘন আচ্ছাদন সৃষ্টি করেছে প্রকাণ্ড গাছগুলো, ফলে আকাশ দেখা যায় না। জঙ্গলের ভেতর কেমন যেন আবছা আবছা, কোথাও কোথাও প্রায় রাতের মতো অন্ধকার। ভয়ে ভয়ে এগিয়ে চলেছি আমরা। পার হচ্ছি একটার পর একটা গাছ, ওগুলোর কাণ্ড খুঁটিয়ে দেখছি বা রাস্তার চিহ্ন খুঁজে নিতে। কথা বলছি ফিসফিস করে। কেউ চাইছি না আমাদের গলার আওয়াজে আকৃষ্ট হয়ে হাজির হয়ে যাক দেবতা নামের ওই ভয়ঙ্কর বন মানুষ বিভীষিকা। 1-1.5 মাইল যাবার পর টের পেলাম যত সাবধানে আমরা থাকি না কেন, আমাদের উপস্থিতি জেনে গেছে সে। আমাদের সমান্তরালে বিশাল একটা ধূসর কালো আকৃতিতে যেতে দেখলাম গাছগুলোর মাঝ দিয়ে। হ্যান্স চাইল গুলি করি আমি, কিন্তু অত দূর থেকে গুলি লাগাতে পারার সম্ভাবনা ক্ষীণ বুঝে গুলি করলাম না। মাত্র 3টে গুলির খোসা আছে, কাজেই কোনো রকম অপচয় করবার বিন্দুমাত্র অবকাশ নেই। থেমে আবার আলোচনা করলাম। সিদ্ধান্ত হলো ফিরে গেলে বিপদ কমবে না, কাজেই এগিয়ে যাওয়াই ভালো। পরস্পরের কাছাকাছি থেকে এগিয়ে চললাম আমরা। যেহেতু শুধু আমার হাতেই রাইফেল আছে, কাজেই আমাকেই দলের মাথায় থাকার সম্মান দেয়া হলো। বলতেই হচ্ছে ব্যাপারটা পছন্দ করতে পারলাম না। আরও 1/2 মাইল যাবার পর দামামা শুনতে পেলাম। সম্ভবত নিজের বুক চাপড়াচ্ছে দানবটা। খেয়াল করলাম কালকে রাতের মতো এক নাগাড়ে বাজছে না দামামা।
হুম, মাত্র একটা কাঠি দিয়ে ঢাক বাজাতে পারছে, বলল হাঁস। আপনার গুলি ওটার আরেকটা হাত ভেঙে দিয়েছে। আরও খানিকটা সামনে যাবার পর খুব কাছে থেকে গর্জন ছাড়ল পঙ্গদের দেবতা। আওয়াজটা এত জোরে হলো যে মনে হলো থরথর করে কাঁপছে চারপাশ। কাঠির যাই হোক, ওটার ঢাক ঠিকই আছে, তীক্ষ্ণ গলায় বললাম। আরও শখানেক গজ যেতেই নেমে এলো কিয়ামত। মাত্র বিকট একটা উপড়ানো গাছের কাছে পৌঁছেছি আমরা। সামান্য আলো আসছে ওপরের ফাঁকা জায়গাটা থেকে। সেই ছায়ার মধ্যে প্রথমে দেখতে পেলাম রক্তলাল দুটো জ্বলন্ত চোখ। তার পরপরই দেখলাম ফার্নের মালা গলায় পরা খোদ শয়তানের মতো প্রকাণ্ড চেহারা, চ্যাপ্টা বিকট একটা মুখ, ঝুলে থাকা ভারী ভ্রুগুলো ঝোপের মতো ঘন, ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এসেছে সদন্ত। রাইফেল তোলার সময় পেলাম না, তার আগেই রক্ত হিম করা গর্জন ছেড়ে আমাদের উপর চড়াও হলো ওটা। গাছের কাণ্ডটার উপর ওটার সুবিশাল আকৃতি দেখতে পেলাম। তার পরপরই আমাকে পাশ কাটালো ওটা। দৌড়াচ্ছে মানুষের মতো দুপায়ে, তবে মাথাটা সামনে বাড়িয়ে রেখেছে। একটা হাত ভেঙে গেছে, দেহের পাশে ল্যাগব্যাক করে ঝুলছে ওটা। ঘুরে দাঁড়াতেই শুনতে পেলাম করুণ একটা আর্তচিৎকার। বুঝতে পারলাম বেচারা মাজিটু জেরির উপর হামলা করেছে শয়তানটা। মাহবুবর আগে লাইনের প্রায় শেষে ছিল জেরি। ওকে এক হাতে জাপটে তুলে নিয়ে যাচ্ছে অবলীলায়। যথেষ্ট লম্বা চওড়া মোটাসোটা মানুষ জেরি, তারপরও দানবটার তুলনায় ওকে অত্যন্ত ক্ষুদ্র মনে হলো। আমি কিছু করবার আগেই অকুতোভয় দুঃসাহসী মাহবুবও ছুটে গেল ওই দানবটার কাছে। বর্ষা তুলেই গেঁথে দিল ওটার পাঁজরে। ওর দেখাদেখি সাহসে বুক বেঁধে দানবটাকে আক্রমণ করতে ছুটল সবাই, শুধু আমি নড়লাম না। আজও ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম বলে চোষটাকে ধন্যবাদ দিই। ফাঁকা জায়গাটা যেন পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। ব্রাদার জন, স্টিফেন, মাহবুব আর হান্স সবাই বর্ষা দিয়ে আঘাত হানল প্রকাণ্ড গরিলার দেহে, কিন্তু কারো বর্ষার খোঁচা গায়েই মাখল না ওই দানব। যেন ওগুলো সামান্য কাঁটার চেয়ে বেশি কিছু নয়। ওদের কপাল ভালো যে জেরিকে ছাড়তে রাজি হলো না গরিলা। একমাত্র ভালো হাতটা দিয়ে জড়িয়ে ধরে থাকলো। দাঁত খিচালো আক্রমণকারীদের ভয় দেখাতে, কিন্তু দেহের উপরের অংশ অস্বাভাবিক ভারী বলে পা তুলে আঘাত করতে পারল না। পা তুলতেই ভারসাম্য হারিয়ে পড়তে হবে ওটাকে মাটিতে। একটু পরেই সমস্যাটা বুঝে ফেলল দানব গরিলা। ব্রাদার জন আর হ্যান্সকে শরীরের ধাক্কায় ফেলে দিয়ে জেরিকে ছুঁড়ে ফেলল খানিক দূরে। তার পরপরই চড়াও হলো মাহবুবর উপর। কি ঘটতে যাচ্ছে বুঝে ফেলল মাহবুব। বর্ষার হাতল বুকে ঠেকিয়ে তৈরি হয়ে গেল ও। গরিলাটা ওকে বুকে পিষে মারবার জন্যে জাপটে ধরতেই বর্ষার ফলা ঢুকে গেল ওটার পাঁজরের ফাঁক দিয়ে। ব্যথা পেয়ে মাহবুবকে ছেড়ে অক্ষত হাতের উল্টো চাপ পড়ে স্টিফেনকে আবার ফেলে দিল ওটা। তারপর প্রকাণ্ড হাত তুলল মাহবুবর মাথাটা ঘুরিয়ে দিতে। এরকম একটা সুযোগের জন্যই অপেক্ষা করছিলাম আমি। এতক্ষণ পর্যন্ত গুলি করবার সাহস পাইনি নিজের সঙ্গীদের গুলি লাগতে পারে ভেবে। এবার সবাই সরে গেছে দেখে স্থির হয়ে দাঁড়ালাম। তারপর গুলি করলাম গরিলার বিরাট মাথাটা লক্ষ্য করে। এক মুহূর্ত পর ধোঁয়া হালকা হয়ে যাওয়ায় দানবটাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মনে হলো যেন ধ্যানে নিমগ্ন ওটা। তারপর অক্ষত হাতটা উপরে তুলল দানব। জ্বলন্ত চোখে আকাশের দিকে তাকিয়ে বিকট অথচ করুণ সুরে গুঙিয়ে উঠে পড়ে গেল। মারা গেছে তাতে কোনো সন্দেহ নেই। কানের ঠিক পেছনে গেঁথেছে বুলেট, নাক গুজেছে গিয়ে মগজে। জঙ্গলের বিরাজমান থমথমে নীরবতায় চুপ করে থাকলাম আমরা। কিছুক্ষণ নড়তে পারলাম না কেউ, কোনো কথা বললাম না। তারপর চিকন একটা গলার আওয়াজ শুনতে পেলাম। মনে হলো যেন রাবারের কুশন থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে। স্বরটা বলে উঠল, দারুণ লক্ষ্যভেদ বাস, কিন্তু এই ভারী দেহটাকে যদি আমার উপর থেকে সরাতেন
তাহলে ধন্যবাদ দিতে পারতাম। ধন্যবাদ কথাটা অস্পষ্ট শোনালো। কথা শেষ করেই জ্ঞান হারালো হ্যান্স। গরিলার তলায় চাপা পড়ে আছে ও। শুধু গরিলার বুক ও হাতের ফাঁক দিয়ে বেরিয়ে আছে ওর নাক মুখ। জঙ্গলের মেঝেতে যদি নরম গুল্মের আস্তরণ না থাকতো তাহলে পিষে চ্যাপ্টা হয়ে মরতে হতো হ্যান্সকে। অনেক কষ্টে হ্যান্সের উপর থেকে সরানো হলো বিরাট দেহটা। ঠোঁট ফাঁক করে সামান্য ব্যান্ডি ঢেলে দিলাম হ্যান্সের মুখে। মুখে কাজ হলো তাতে। মিনিট খানেক পরে উঠে বসলো হটেনটট। মরতে বসা মাছের মতো খাবি খেতে শুরু করলো। ব্র্যান্ডি চাইলো আরও। হ্যান্স সত্যি আহত হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে বললাম ব্রাদার জনকে। তারপর জেরির অবস্থা দেখতে গেলাম। একবার দেখেই বুঝে গেলাম যা বোঝার, মারা গেছে জেরি। বোয়া কনস্ট্রিক্টর সাপ যেভাবে পাক দিয়ে ধরে ভেঙে চুরে দুমড়ে ফেলে হরিণের বাচ্চাকে, ওর অবস্থাও হয়েছে সেরকম। ব্রাদার জন একটু পরে জানালো গরিলার ভয়ঙ্কর আলিঙ্গনে হাত দুটোর সঙ্গে সঙ্গে পাঁজরের প্রায় সব হাড়ি চুরমার হয়ে গিয়েছে বেচারার। জায়গা থেকে সরে গিয়েছে মেরুদণ্ড। পরে অনেক ভেবেছি কেন দলের মাথায় থাকা আমাকে কিংবা অন্যদের আক্রমণ না করে জেরির উপর হামলা করল ওই গরিলা। হতে পারে সে রাতে নিহত কালবির পাশে বসেছিল বলে জেরির গায়ের গন্ধ চিনে রেখেছিল ওটা। এতে অন্তত কোনো সন্দেহ নেই যে পুরোহিত কালবিকে ঘৃণা করত গরিলাটা। সে কারণেই কালবিকে হত্যা করেছিল। এটা ঠিক যে হ্যান্সও বসেছিল কালবির আরেক পাশে, তবে কোনো কারণে হয়তো ওর গন্ধ তেমন আমলে নেয়নি ওটা, অথবা হয়তো ঠিক করেছিল জেরিকে শেষ করে ধরবে হ্যান্সকে। খোঁজ নিয়ে দেখা গেল হতভাগ্য জেরি মারা গেলেও অন্যদের গায়ে মৃদু আঁচড় লাগা ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।